প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুক্ষণ আগেই আমি ফিরেছি। এখন 9:10 স্নান টান করে তারপরে আমি আপনাদের কাছে সামনে এলাম। এখন একটা অদ্ভুত ঘটনা, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, হঠাৎ সেই মানুষটাকে টার্গেট করা হলো কেন? একেবারে রেকি করে গত 4-5 দিন ধরে রেকি করে তার বাড়ির অদূরে 200 মিটার দূরেই তাকে পরপর 3টে গুলি করে মেরে দেওয়া হলো। তার ড্রাইভারেরও গুলি লেগেছে, তিনি এখন হাসপাতালে ভর্তি। তার অবস্থাও সংকটজনক অতটা না হলেও কিন্তু ভালো বলা যায় না। এখন দেখুন, পুলিশ কিছু বলছে না, মুখে কুলু পেটে রয়েছে। সরকার কিছু বলছে না, ভাবি সরকার যারা, কারণ দেখো, বিরোধী পক্ষে যখন থাকে তখন অনেক কথা বলা যায়, কিন্তু যখন আমি সরকারে যাব তখন কিন্তু অনেক মেপে কথা বলতে হয়। আর এখানে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে, আমরা যা ভেতর থেকে জানতে পেরেছি, আমরা যারা একদল গেছিলাম তারা যা জানতে পেরেছি, তা হচ্ছে ঘটনাস্থলের অদূরে একটা অস্ত্র পাওয়া গেছে। সে অস্ত্রটা হচ্ছে ব্লক পিস্তল। ব্লক পিস্তল আপনারা কি জানেন? ব্লক পিস্তল হলো 12টা চেম্বার থাকে, লম্বা একটা কার্ট্রিজের মধ্যে, সেখানে 12টা বুলেট ঢোকানো থাকে, খাটাক করে আটকায়, কখন করে মারে। সাধারণ গুন্ডা মস্তান যারা আছে তারা ওই দেশি কাঠটা ব্যবহার করে। তারা 2.5 লাখ টাকার তারা ব্লক পিস্তল ব্যবহার করবে না। দ্বিতীয় হচ্ছে, ওই ব্লক পিস্তলের গায়ে লেখা আছে মেড ইন পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি। অর্থাৎ পাকিস্তান থেকে, যেটা বোঝা যাচ্ছে, পাকিস্তান থেকে অস্ত্রটি এসছিল বাংলাদেশে, বাংলাদেশ হয়ে সেই অস্ত্র ঢুকেছে পশ্চিমবঙ্গে। এখন কতগুলো নাম শোনা যাচ্ছে, ISI এর নাম শোনা যাচ্ছে, হিজবুত তাহরির, আনসার বাংলা টিম, এই 3টে নাম কিন্তু শোনা যাচ্ছে। যেহেতু অন্তরাষ্ট্রীয় ব্যাপার, তাই শুভেন্দু বলুন, সুকান্ত বলুন, কেউই কোনো মুখ খুলছে না এবং পুলিশও মুখ খুলছে না। কিন্তু এটা যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢুকেছিল তা পরিষ্কার, কারণ পাকিস্তানের ছাপ মারা, অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ মারা ব্লক পিস্তল। এখন বেছে বেছে চন্দ্রনাথ ওরফে অমিত, পরিচিত মহলে যে অমিত বলেই পরিচিত, চন্দ্রনাথকে টার্গেট করা হলো কেন? আসলে চন্দ্রনাথকে দিয়ে একটা মেসেজ পাঠানো হলো, আজ যদি আমরা চন্দ্রনাথকে টার্গেট করতে পারি, কালকে তোমরা কেউ সেফ নাও। এটা হচ্ছে মেসেজ। এখন এই মেসেজের মধ্যে কারা আছে? চন্দ্রনাথকে যখন মারা হয়েছে তখন ধরেই নেওয়া হচ্ছে তিনি যার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, শুভেন্দু, তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এখন এই যে 6জনকে সন্দেহজনক ধরা হয়েছে, জানি না তারা আততায়ী কিনা তা বলতে পারবো না। পুলিশ 6জনকে অ্যারেস্ট করেছে সন্দেহভাজন।
এর মধ্যে হতেও পারে, নাও হতেও পারে, মানে খুনি। আরো তল্লাশি চলছে, সমস্ত সীমান্ত আটকে দেওয়া হয়েছে যাতে কেউ না বেরোতে পারে। কাল রাত্রিই করে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তরাষ্ট্রীয় ব্যাপারটা জুড়ে যাওয়াতে কেউ মুখ খুলছে না। আর কানেকশনটা এইটা যে আমি আপনাদের বরাবর বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় জামাতকে টাকা দিতেন এবং জামাতকেই তিনি অস্ত্র দিতেন, মানে অস্ত্র কেনার টাকা দিতেন। ওদিক দিয়ে সিআইএ টাকা দিত, এদিক দিয়ে ওই বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার, যুব ভাতা, হ্যান ত্যান এইসবের আড়াল দিয়ে তিনি কিছু টাকা ওখানে পাঠাতেন। সেগুলো এখন প্রমাণ সাপেক্ষ। এখন এই দেশদ্রোহিতা একবার ধাব্বা উড়ে গেলে, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তার ইহকাল পরকাল ঝরঝরে হয়ে যাবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন, এই সরকারের পতন কিন্তু আর্থিক দিক দিয়ে জামাত, আনসারুল্লাহ, বাংলা তাদেরকে কিন্তু অনেক নড়িয়ে দিয়েছে। কারণ আলটিমেটলি টাকাটা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কাজ কিন্তু এগোবে না। ফলে এই যে একেবারে ডুবিয়ে দেওয়া হলো তৃণমূলকে, সেখানেও একটা মেসেজিং আছে, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পরে এরকম ঘটনা আরো ঘটতে পারে। এবার ভারত কি ঘটনা ঘটাবে সে তো পরের কথা, সে তো আর আমরা জানি না, সেটা পরের ঘটনা। যেটাই ঘটুক সেটা খুব একটা ভালো ঘটবে না, এটুকু বুঝতে পারছি। আর আপনারা জানেন যে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমি এই সব ধরনের, আজকে যেখানে ভিজিট করেছি সেই ধরনের কোনো ভিডিও বা ছবি আমি দেখাতে পারবো না। তাই আমি কোনো রকম ছবি বা ভিডিও আমি আপলোড করছি না। তারপর তাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে কিছু গোপনীয়তা আছে, সেগুলোও মেনে চলতে হবে। তাই আমি কোনো রকম ছবি বা ভিডিও আপলোড করছি না, কেউই করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে তারা। তো এখন এই যে ব্লক পিস্তলটাই সব থেকে বড় নিশানা। আমার মনে হচ্ছে খুব শিগগির, হয়তো দু একদিনের মধ্যে এনআইএ এই তদন্তের ভার নিয়ে নেবে। আর এনআইএ নিলে আন্তরাষ্ট্রীয় স্তরে এবং বৈদেশিক স্তরে তারা কাজকর্ম করতে পারবে, তদন্তের কাজ করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি তদন্তের কাজে সাহায্য না করে, বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। কারণ যে মেসেজটা ভুল মেসেজিং হয়ে গেছে, এখন এই মেসেজটা দেওয়ার কোনো দরকার ছিল না। কারণ আমি যদি এখন এই মেসেজটা দিই, তাহলে রাতারাতি আবার একটা ভোট করে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসানো, এটা ভারতীয় সংবিধানে নেই। কিন্তু যারা উগ্রবাদী, উগ্রপন্থী, মৌলবাদী, যারা ভাবনা চিন্তার মধ্যে বন্দী, তারা এইসব যুক্তি ভুক্তির ধার ধারে না। তারা তো বেসিক্যালি অশিক্ষিত হয়। তো যাই হোক, আপাতত এই খবরটা আমি যেটা পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই খবরটা কিন্তু অনেক দূর অব্দি এগোবে, আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। এই খবর কিন্তু এইখানে থেমে থাকবে না, এই অনেক দূর অব্দি এগোবে। সেদিন বুঝতে পারবেন যে আজকে 7 তারিখ আমি যা বললাম তার সুদূর প্রসারী আমার দৃষ্টিভঙ্গি কতটা যেতে পারে।
ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একটা রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নেয় বিজেপি। আর এই নির্বাচনের ফলাফল এখন শুধু কলকাতা বা দিল্লির আলোচনার বিষয় না, এই ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশেও। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন, এমনকি সাম্প্রদায়িক কর্মকাণ্ডের উপরেও। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নির্বাচনে মমতা ব্যানার্জির হারটা ছিল ভয়াবহ। 294টা আসনের মধ্যে বিজেপি জিতেছে 207টিরও বেশি আসনে, আর তৃণমূল নেমে গেছে মাত্র 80 আসনের আশেপাশে। শুধু দল না, মমতা ব্যানার্জি নিজেও তার নিজের আসনে হেরে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই মমতা ব্যানার্জি কয়েক বছর আগেও বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন, তিনি হঠাৎ কিভাবে ধসে পড়লেন? এবং এই যে হুমকি ধামকি দিতে দিতে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এলো এই বিজেপি, এইটা পশ্চিমবঙ্গের মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে কতটা সংকট তৈরি করতে পারে? এবং এ পাশে বাংলাদেশের কোনো বিষয় এই বিজেপির ক্ষমতায় আসার সাথে কানেক্টেড কিনা, চলুন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের বিষয়টা কিন্তু গত 2021 সালের নির্বাচনের সময়েই আলোচনায় ছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ অংশ থেকে বিজেপি রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল। মানে মোট 42টা লোকসভা আসনের মধ্যে 18টা পেয়েছিল তারা। ভোট পেয়েছিল 40% মতো, যেটা অনেকের মনে প্রশ্ন তুলে দিয়েছিল যে সামনের বিধানসভা নির্বাচনে, মানে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হয়তো একটা বড় চমক দেখাবে। কিন্তু সে বছর বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট প্রাপ্তি বাড়লেও আসন ভিত্তিক নির্বাচনে তৃণমূলকে সে হারাতে পারেনি। সে বছর তৃণমূল কংগ্রেস মোট আসন পেয়েছিল 215টি, আর বিজেপি পেয়েছিল 77টি আসন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল 2016 সালের তুলনায় বিজেপির ভোট বেড়ে গিয়েছিল প্রায় 10% মতো। সেবার বিজেপি ভোট পেয়েছিল প্রায় 38%, আর তৃণমূল পেয়েছিল প্রায় 47%। মানে দুইটা প্রধান দলের ভিতরে ভোটের ব্যবধান ছিল মাত্র 10%-এরও কম, কিন্তু আসনের ব্যবধান ছিল অনেক বেশি, মানে 138টা। এর মানে এইটা প্রমাণ হয় যে আসনের দিকে পিছিয়ে থাকলেও প্রতিটি আসনেই কিন্তু 2021 সালে বিজেপি ভালো পরিমাণে ভোট পেয়েছিল। তাই গত 5 বছরে বিজেপি তার ভোটের পরিমাণ আর একটু বৃদ্ধি করার চেষ্টা করেছে এবং 207টা আসনে এবার তৃণমূলের চাইতে বেশি ভোট পেয়ে গেছে। মানে বিজেপির পশ্চিমবঙ্গ জয় আসলে হঠাৎ করে আসে নাই, এই জয়ের মাঠ আগে থেকেই প্রস্তুত হচ্ছিল। সেই সাথে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কেন হেরে গেলেন, এই জন্য আরো কিছু কারণও কিন্তু আছে। ধরেন সেগুলো দেখি। প্রথমত, 15 বছরের ক্ষমতা আর এন্টি ইনকামবেন্সি, মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে একটা ক্লান্তি চলে আসে। পশ্চিমবঙ্গ ঠিক সেটাই হয়েছে। 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে পরিবর্তনের প্রতীক হিসেবে এসেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু 2026 সালে এসে মানুষ আবার নতুন পরিবর্তন চাইতে শুরু করেছে। 2011 সালে যেই পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল, সেটা এই মুহূর্তে আর ভালো ফল দিচ্ছে না। দারিদ্রতার দিক বিবেচনায় পশ্চিমবঙ্গ ভারতের এখন রাজ্যগুলোর মধ্যে একেবারে শেষ দিকে অবস্থান করে। বড় বড় বিনিয়োগ আর পশ্চিমবঙ্গে আসে না। কলকাতার বিমানবন্দর থেকে এখন আর আন্তর্জাতিক ফ্লাইটও উড়ে না। এরকম বহু জিনিস ঘটেছে যা মমতার জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে। ভারতের বিভিন্ন পত্রিকা লিখেছে যে দুর্নীতি, সিন্ডিকেট সংস্কৃতি, দলীয় প্রভাব, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের দখলদারিত্ব এইসব মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। একটা সময় মানুষ ভাবতো যে মমতা মানেই সাধারণ মানুষের নেতা, কিন্তু ধীরে ধীরে তার সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, বেকারত্ব এবং অর্থনৈতিক হতাশা। পশ্চিমবঙ্গের তরুণদের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভ ছিল চাকরি নিয়ে। শিল্পায়ন কমে যাওয়া, বড় বিনিয়োগ না আসা, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, এইসব নিয়ে ক্ষোভ বাড়ছিল। ভারতের রতন টাটা 2008 সালে পশ্চিমবঙ্গের টাটা গ্রুপের কারখানা স্থাপনের উদ্যোগ নেয় এবং সে সময় জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলায় পড়ে যায় এবং পশ্চিমবঙ্গ থেকে সে কিন্তু এক পর্যায়ে মুখ ফিরিয়ে নেয় এবং পরবর্তীতে তাকে সেই পরিবেশটা আর দেওয়া হয় নাই। এবং 2014 সালেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই। আর একটা দেশীয় শিল্প প্রতিষ্ঠান যখন একটা রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সেইখানে বিদেশি বিনিয়োগও কিন্তু কমে যায়। এবং গত একটা লম্বা সময় ভারতের বিভিন্ন প্রদেশে যেখানে বড় বড় শিল্প গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গ এসব থেকে অনেক অনেক পিছিয়ে পড়েছে। ফলে তরুণরা বেকার থেকে গেছে, মেধাবী তরুণরা রাজ্য ছেড়ে অন্যত্র কাজ করতে চলে গিয়েছে। রাজ্যের ভেতরে অর্থনৈতিক হতাশা বেড়েছে। আর বর্তমানে ভারতের গড় মাথাপিছু আয় যেখানে $2500 বেশি, সেখানে পশ্চিমবঙ্গের আয় $2000-এরও কম, যেটা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায়
অনেক বেশি কম। আর এটাই কিন্তু পশ্চিমবঙ্গকে ভারতের অন্যতম দরিদ্র রাজ্যে পরিণত করেছে। 15 বছর ক্ষমতায় থেকেও মমতা ব্যানার্জি এই ব্যাপারগুলো কোনো সমাধান করতে পারেন নাই। আর বিজেপি এই জায়গাতেই আঘাত করেছে। তারা বলছে গুজরাট, উত্তরপ্রদেশ কিংবা মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গ বড় বড় শিল্প আনা হবে, অবকাঠামোর উন্নয়ন করা হবে, কেন্দ্রীয় প্রকল্প বাড়বে, ফলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ না আসার পেছনে কেন্দ্রের মোদী সরকারের ষড়যন্ত্র আছে বলেও অনেকে বিশ্বাস করেন। অনেকে এইটা মনে করেন যে কেন্দ্র থেকেই এই মেকানিজমটা নেওয়া হয়েছে যাতে পশ্চিমবঙ্গ উন্নত না হতে পারে। এতে করে মানুষ ক্ষেপে গিয়ে হয়তো বিরোধী শিবিরে ভোট দেবে, এবং এবার কিন্তু সেটাই হয়েছে। তৃতীয় কারণ, আরজি কর মেডিকেল কলেজ কাণ্ড। পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করা একটা ঘটনা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ কাণ্ড। ভারতের পত্রিকাগুলো বলছে এই একটা ঘটনায় নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার শিকার হওয়ার পর পুরো পশ্চিমবঙ্গ কিন্তু উত্তাল হয়ে যায়। আর এই জায়গায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক পরিমাণে প্রশ্ন ওঠে। মানুষ মনে করে সরকার প্রথমে এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। এতে নারী নিরাপত্তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভকে কাজে লাগিয়েছে বিরোধী শিবির। তখনই আলোচনা উঠেছিল যে মুখ্যমন্ত্রীর পতন হয়ে যাক। আর বিজেপি এই ঘটনাকে ব্যবস্থার পতনের প্রতীক হিসেবে ব্যবহার করেছে। চতুর্থত, যেটা সবচেয়ে বড় একটা কারণ, হিন্দু ভোট একত্রিত হওয়া। দেখেন, পুরো ভারতেই কিন্তু বিজেপি রাজনীতি করতেছে মূলত হিন্দুত্ববাদকে পুঁজি করে। নরেন্দ্র মোদী এবং তার দল ভারতের হিন্দু সমাজকে বুঝাতে চায় যে এই দেশটা শুধুই তাদের, এখানে তারা যেভাবে থাকতে চাইবে সেভাবেই তারা যাতে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে। এবং বিভিন্ন মাধ্যমে ভারতের হিন্দুদেরকে বোঝানো হয় যে মুসলিমরা যে কোনো সময় সবকিছু দখল করে নিবে, এবং যেসব মুসলিমরা ভারতে আছে এদের বেশিরভাগই আসলে বাইরে থেকে আসা, এবং বাইরে থেকে এসে তারা হিন্দুদের সম্পদ দখল করে খাচ্ছে। সো হিন্দুদের অধিকার রক্ষার জন্য এবং ভারতে হিন্দু ধর্ম টিকিয়ে রাখার জন্য অবশ্যই সকল হিন্দুদেরকে একত্রিত হওয়া দরকার, এবং যেই দল হিন্দুদেরকে প্রায়োরিটি দিচ্ছে তাদেরকেই ভোট দেওয়া দরকার। এই ধরনের প্রচারণা নরেন্দ্র মোদীর মিডিয়া এবং সাইবার সেল ব্যাপকভাবে প্রচার করে। এবং এই প্রচারে ব্রেন ওয়াশড হয়ে ভারতের অসংখ্য মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে মোদী আসলে ভারতের হিন্দু ধর্মের রক্ষাকর্তা। এবং একই জিনিস এই পশ্চিমবঙ্গেও করা হয়েছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যাবৎ কিন্তু ধর্মীয় সহাবস্থানের জায়গা হিসেবেই পরিচিত ছিল, কিন্তু বিজেপির এমন নানামুখী কাজ গত কয়েক বছরে সেখানে হিন্দু মুসলিম মেরুকরণটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। বিজেপি বারবার অভিযোগ করছে যে তৃণমূল মূলত মুসলিম তোষণ করতেছে। ভোট চলাকালীন সময়েও বিজেপি নেতা শুভেন্দু বলেছিল যে মুসলিমরা সব তৃণমূলকে ভোট দিচ্ছে, মানে উনি প্রমাণ করতে চাইছেন যে হিন্দুদের দল হচ্ছে আসলে বিজেপি, আর ভারতের মুসলিমরা আসলে অনুপ্রবেশকারী। ফলে বিজেপি নির্বাচিত হলে এসব অনুপ্রবেশকারী মুসলিমদেরকে বের করে দেওয়া হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশ, নাগরিকত্ব, সিএএ, এনআরসি এইসব ইস্যু সামনে এনে বিজেপি বিশাল একটা ভোট ব্যাংক তৈরি করেছে। মানে ধর্মটাকে মারাত্মকভাবে ব্যবহার করেছে বিজেপি। পঞ্চমত, ভোটার তালিকা বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা। এই নির্বাচনে আরেকটা বড় ইস্যু ছিল ভোটার তালিকার সংশোধন। অভিযোগ উঠেছে প্রায় 90 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার বড় অংশ মুসলিম এবং দরিদ্র জনগোষ্ঠী। আর মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির পক্ষে কাজ করেছে, এমনকি ফলাফল ঘোষণার পরেও তিনি নির্বাচনকে গণতন্ত্র হত্যা বলে মন্তব্য করেছেন। মানে একদিকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, বিভিন্ন আন্দোলনের সরকার বিরোধী জনমত গঠন হওয়া, আরেকদিকে বিজেপির কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি, এই সবকিছুই কিন্তু আসলে মমতাকে পিছনে ফেলে দিয়েছে। আর ধর্মীয় রাজনীতি তাদেরকেই বেশি প্রভাবিত করে যারা তুলনামূলকভাবে দরিদ্র এবং অসচেতন। আর পশ্চিমবঙ্গ এখন ভারতের অন্যতম দরিদ্র রাজ্য, এবং মানুষও এখানে নানান কারণে অসচেতন হয়ে গেছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে বিজেপি ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হতে পারে, এখানকার মুসলিমরা কি কি ফেস করতে পারে, এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বেলায় কোনো চেঞ্জ আসতে পারে কিনা। তো ইতিমধ্যে বেশ কিছু ভিডিও কিন্তু সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির উগ্র কর্মী সমর্থকরা তৃণমূল নেতা কর্মীদের অফিস এবং বাসাবাড়ি ভাঙচুর করতেছে, কলকাতার নিউ মার্কেটের মুসলিম অধ্যুষিত দোকানপাটে হামলা করতেছে। এরকম সাম্প্রদায়িক সহিংসতা বাড়তে পারে, যেটা কয়েক বছর যাবতে কিন্তু ভারতে নিয়মিত হচ্ছে। ভারতের সংখ্যালঘুরা মারাত্মকভাবে বৈষম্যের শিকার হচ্ছে এবং হামলার শিকার হচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা অন্যান্য জায়গার তুলনায় বেশি, তাই এখানে এই সহিংসতা বাড়ার সম্ভাবনা আরো বেশি। যাই হোক, মুসলিমরা কিভাবে বিপদে পড়তে পারে সেটা আলোচনার আগে পশ্চিমবঙ্গে পজিটিভ পরিবর্তন আসবে কিনা সেইটা কয়েক লাইনে একটু বলি। প্রথমত, কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার হওয়ায় অবকাঠামো উন্নয়ন বাড়তে পারে। মেট্রো, বন্দর, শিল্পাঞ্চল, হাইওয়ে এসব প্রকল্প দ্রুত এগুতে পারে।
রয়টার্সও বলতেছে যে বিজেপির এই বিজয় মোদির বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নটাকে সহজ করবে। দ্বিতীয়ত, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি আইন বাস্তবায়নের চেষ্টা বাড়তে পারে। বিজেপি বহুদিন ধরেই এইটা বাস্তবায়নের চেষ্টা করেছে, আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসায় সেই চাপ আরো বাড়বে। আবার ওদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যনীতি এবং জাতীয় শিক্ষানীতি মমতা ব্যানার্জি গ্রহণ না করে নিজেরাই আলাদা নীতি বানিয়েছিল, ফলে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে পশ্চিমবঙ্গ বেশ সমস্যার মুখে পড়ে যাচ্ছিল কেন্দ্রের সাথে অ্যালাইন না করার ফলে। আর এখন সেসব বিষয় সহজেই বাস্তবায়ন হয়ে যেতে পারে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, যে পশ্চিমবঙ্গের মুসলিমদের ভবিষ্যৎটা আসলে কি হবে। দেখেন, পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 30%, ফলে রাজনৈতিকভাবে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপির উত্থানের পর মুসলিমদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি যেখানে মুসলিমদের সমীহকর রাজনীতি করেছে, সেখানে বিজেপি রাজনীতি করতেছে মূলত মুসলিমদের বিপক্ষে গিয়ে মুসলিমদেরকে শত্রু বানিয়ে। ফলে কেন্দ্র থেকে নাগরিকত্ব সংশোধনের নামে যে সিএএ বা এনআরসি ইত্যাদি বিল এসেছিল, সেই বিলগুলো বিষয়ে বিজেপির স্পষ্ট বক্তব্য হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে একটা বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী আসলে ভারতের নাগরিক না, এরা বাংলাদেশ থেকে সেখানে গিয়েছে এবং সিএএ এবং এনআরসি বিলের মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল করতে চায় বিজেপি, এবং নাগরিকত্ব বাতিল হওয়া মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায় তারা। এরকম বক্তব্য তারা কিন্তু অনেকবার দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুসলিমদের সমীহকর রাজনীতি করায় এই বিলগুলোর বাস্তবায়ন পশ্চিমবঙ্গে হতে দেয় নাই। আবার মুসলিমদের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত সরকারি সহায়তাতেও মমতা ব্যানার্জির সরকার ইতিবাচক ছিলেন, কিন্তু এই সব জায়গাতে বিজেপি সরকার পরিবর্তন আনতে পারে। সম্ভাব্য কয়েকটা পরিবর্তন হচ্ছে: এক, এনআরসি বা নাগরিকত্ব যাচাইয়ের চাপ বাড়তে পারে। দ্বিতীয়ত, মাদ্রাসা কিংবা সংখ্যালঘু স্কিমে কাটছাট হতে পারে। তৃতীয়ত, মুসলিম অধ্যুষিত এলাকায় প্রশাসনিক নজরদারি বাড়তে পারে। চতুর্থত, রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যেতে পারে। পঞ্চমত, সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার আশঙ্কা আছে। উগ্র বিজেপির সমর্থক এবং উগ্র হিন্দুত্ববাদীরা গরু কুরবানি ইস্যুতেও মুসলমানদের উপর চড়াও হতে পারে। তো এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ অংশে, যে বাংলাদেশের জন্য এই বিজেপির ক্ষমতায় আসাটা কিরকম প্রভাব ফেলতে পারে। দেখেন, বাংলাদেশের জন্য কয়েকটা ইতিবাচক দিক আছে। যেহেতু বাংলাদেশের সীমান্তের একটা বড় জায়গা জুড়ে এই পশ্চিমবঙ্গ, তাই এখানে বেশ কিছু বিষয় কিন্তু আছেই। আর আমাদের সীমান্ত কেন্দ্রিক অনেকগুলো কাজ বা অনেকগুলো চুক্তি কিন্তু এই পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল, যেমন তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং গঙ্গা পানি বন্টন চুক্তি। এই দুইটা নদীরই উপরের অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত, এবং এই দুই নদীর পানি কিন্তু বাংলাদেশের জন্য খুব খুব জরুরি, এবং বাংলাদেশ সঠিক হিসাবে এই দুই নদীর পানি চায়। কিন্তু ভারতের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই দুইটা নদী নিয়ে কোনো ফাইনাল সিদ্ধান্তে কেন্দ্র সরকার আসতে পারে না। শুধু এই দুইটা নদী না, বাংলাদেশের অনেকগুলো নদীর পানি আসলে পশ্চিমবঙ্গ অংশের উপর নির্ভরশীল। বিশেষ করে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, এই নদীর উপরের দিকে ভারতীয় অংশে অনেকগুলো বাঁধ দিয়ে পানির গতি রোধ করা হয়েছে, এবং বাংলাদেশ অংশে পানি না দিয়ে সেই পানি বিভিন্ন খালের মাধ্যমে ভারতের নানান কৃষি অঞ্চলে কাজে লাগানো হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক আইন মতে বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু পাওয়ার কথা, যেটাও আমরা পাচ্ছি না। তো এই পানি পাওয়ার ব্যাপারটা নিয়ে একটা চুক্তি করার কথা, এবং 2011 সালে মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু এই তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেইটা হতে দেয় নাই মমতা ব্যানার্জি, কারণ তিস্তা পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত। এরপর এই তিস্তার পানি বন্টন নিয়ে অনেকবার চেষ্টা করা হলেও মমতা ব্যানার্জি তাতে রাজি হন নাই। এখন যেহেতু কেন্দ্র এবং রাজ্য দুই জায়গাতেই একই সরকার, তাই তিস্তার পানি বন্টন নিয়ে একটা পজিটিভ কিছু হতে পারে। আবার এর মধ্যে যেহেতু বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেছে, সো এটা আবার নাও হতে পারে। তবে তিস্তা ইস্যুতে বাংলাদেশের চীনের সহায়তা প্রকল্প বাস্তবায়ন করাটাই হচ্ছে বেস্ট ডিসিশন হবে আমার মতে। আবার বাংলাদেশের প্রধান নদী পদ্মা, এই পদ্মার উপরের অংশে পশ্চিমবঙ্গের ফারাক্কা নামক স্থানে বাঁধ দিয়ে মূল পানিটা ভারতে প্রবাহিত করে নেওয়া হচ্ছে ভাগীরথী নদী দিয়ে। 1996 সালের চুক্তি মতে একটা নির্দিষ্ট অংশ পানি এখনো আমাদের পদ্মাতে দিয়ে যাচ্ছে ভারত, কিন্তু এই বছরই সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তখন কিন্তু আবারও নতুন করে চুক্তি করতে হবে পদ্মা নদীতে পানি পাওয়ার জন্য। এখন সেই চুক্তিতেও হয়তো বাদ সাধত মমতা ব্যানার্জি, কিন্তু তিনি এখন আর নেই। যদি বাংলাদেশ সরকার ভারতের কেন্দ্র সরকারের সাথে ঠিকঠাক নেগোশিয়েট করতে পারে, তবে এই চুক্তি নবায়নে রাজ্য থেকে কোনো বাধা আসবে না, এইটাও একটা ইতিবাচক দিক। কিন্তু আগে কেন্দ্র সরকার যেভাবে চিন্তা
চিন্তা করতো এখন তারা বাংলাদেশ নিয়ে সেইভাবে চিন্তা করবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। সেই সাথে যদি কেন্দ্র সরকারের সাথে বাণিজ্য নিয়ে এবং বাণিজ্যের পথ নিয়ে কোনো চুক্তি বাংলাদেশ করতে পারে, তবে সেই সময়ও কিন্তু রাজ্য সরকার থেকে কোনো বাধা আসবে না, কারণ কেন্দ্র এবং রাজ্যে একই সরকার একই দল। তার মানে বুঝতে পারতেছেন যে আমাদের যে কোনো চুক্তির জন্য আসলে আমরা পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল এবং একই সাথে বৃহৎ দেশ ভারতের কেন্দ্র সরকারের উপরও নির্ভরশীল। আগে যেহেতু পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রে দুই জায়গায় দুইটা দল ক্ষমতায় ছিল, সো আমরা একটাকে কনভিন্স করতে পারলেও আরেকটাকে করতে পারতাম না। আর এখন যেহেতু দুইটা জায়গায় একই দল ক্ষমতায়, আমরা কোনোভাবে যদি কেন্দ্র সরকারকে কনভিন্স করতে পারি তবে রাজ্য সরকার থেকে কোনো রকম বাধা আর আসবে না। এইটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন। এখন কনভিন্স করতে পারবো কিনা সেটা অন্য হিসাব। তবে বাংলাদেশের জন্য বেশ কিছু মারাত্মক নেতিবাচক দিকও আছে, যেমন সীমান্তে চাপ বাড়তে পারে। দেখেন, তথাকথিত অনুপ্রবেশ ইস্যু কিন্তু বিজেপির অন্যতম বড় রাজনৈতিক অস্ত্র। ফলে সীমান্তে তারা কড়াকড়ি বাড়াতে পারে। তারা এখন পশ্চিমবঙ্গ থেকে জোরপূর্বক মুসলিমদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশিন করতে পারে। সীমান্তে এমনিতে তারা গুলি চালায় এবং বিজেপির ক্ষমতায় আসার পর বিএসএফ এর এই গুলির পরিমাণ আরো বাড়তে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশ বিরোধী রাজনীতির পরিমাণ বাড়তে পারে পশ্চিমবঙ্গে। দেখেন, ভারতের কিছু রাজ্যে যেমন বাংলাদেশি অভিবাসন নিয়ে রাজনৈতিক বক্তৃতা দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সেটা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে অ্যাক্টিভ রাখার জন্য বলা হবে যে যারা তাদের বিপক্ষে তারাই মূলত বাংলাদেশ থেকে আগত। এইভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরি করা হতে পারে। তৃতীয়ত, মুসলিম ইস্যুর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। যেমন পশ্চিমবঙ্গে যদি সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ে তবে আবেগীয় প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়তে পারে। যখন দেখা যাবে যে পশ্চিমবঙ্গে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সেইটার প্রতি উত্তরে বাংলাদেশের অতি উৎসাহী মুসলিমরা এখানেও সাম্প্রদায়িক সহিংসতা ঘটাতে পারে। তবে বাংলাদেশের উপর প্রভাবটা নির্ভর করতেছে যে আমাদের সরকার আসলে ভারতের ব্যাপারে কেমন নীতি গ্রহণ করে সেটার উপর। ঠিকঠাক নীতি গ্রহণ করতে পারলে সীমান্তে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, নিজেদের স্বার্থ কিন্তু রক্ষা করা যায়। এখন দেখা যাক সামনে বিএনপি সরকার কি করে।